ভাবুন তো, একজন ডাক্তার যার কাজ মানুষের জীবন বাঁচানো, সেই যদি হয়ে ওঠে একজন সিরিয়াল কিলার। ভাবুন, আপনি একটি ট্যাক্সি বুক করলেন, ড্রাইভার বলল 10 মিনিটে পৌঁছে যাব, কিন্তু সেই 10 মিনিটই তার জীবনের শেষ সময় হয়ে গেল। আজকের গল্পটা কোনো সিনেমা নয়, কোনো কল্পকাহিনী নয়, এটা ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব কেসগুলোর একটি। একজন মানুষ যে কখনো ছিল ডাক্তার, কখনো সাধু, আবার কখনো একজন পলাতক খুনি। এই গল্প ডাক্তার দেবেন্দ্র শর্মা ওরফে ডাক্তার জেতের। গুরুচরণ সিং তার পরিবার সহ দিল্লির রোহিণী এলাকায় থাকতেন। সেক্টর 6-এর একটি বাড়ির গ্রাউন্ড ফ্লোরে তিনি থাকতেন এবং পেশায় ছিলেন একজন ড্রাইভার। তিনি কাজ করতেন অবতার সিং এর জন্য, যিনি ওই একই বাড়ির ফার্স্ট ফ্লোরে থাকতেন। 2003 সালের 12ই অক্টোবর সকাল প্রায় 11টার সময় এক ব্যক্তি অবতার সিং এর কাছে আসে। সে একজন ড্রাইভার খুঁজছিল যে তাকে আলিগড় পর্যন্ত নিয়ে যাবে। অবতার সিং তখন গ্রাউন্ড ফ্লোরে থাকা গুরুচরণ সিংকে ডাক দেয়। গুরুচরণ সিং আসার আগেই অবতার সিং সেই লোকটির নাম জিজ্ঞেস করেন। লোকটি নিজের নাম বলে দেবেন্দ্র কুমার শর্মা। গুরুচরণ সিং সেখানে পৌঁছানোর পর অবতার সিং তাকে পুরো ট্রিপের বিস্তারিত বুঝিয়ে দেন এবং নিজের ইন্ডিকা গাড়িটি নিয়ে যেতে বলেন। সকাল 11:30 গুরুচরণ সিং ও দেবেন্দ্র কুমার শর্মা বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় গুরুচরণ সিং তার স্ত্রী সুরিন্দর কৌরকে চিৎকার করে বলেন, আমি এটুকু সময়ের মধ্যেই ফিরে আসব, ততক্ষণে তুমি খাবার বানিয়ে রেখো। কিন্তু সেটাই ছিল শেষবার যেদিন গুরুচরণ সিংকে জীবিত দেখা গিয়েছিল। পরের দিন অর্থাৎ 13ই অক্টোবর গুরুচরণ সিং বাড়ি ফেরেননি এবং তার এমপ্লয়ার অবতার সিং পুলিশকে একটি মিসিং পারসন কমপ্লেইন দায়ের করেন। কয়েকদিন কেটে যায়, তারপর কয়েক মাস, কিন্তু পুলিশ গুরুচরণ সিং এর কোনো খোঁজই পায় না। তিনি আর কখনোই বাড়ি ফিরে আসেন। গুরুচরণ সিং নিখোঁজ হওয়ার প্রায় 10 দিন পরে অর্থাৎ 2003 সালের 3 অক্টোবর দিল্লির রোহিণী থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ফরিদাবাদের পালওয়ালা থানায় আরেকজন ব্যক্তি হাজির হন। তার নাম ছিল সুরেশ চন্দ্র গুপ্তা। তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। সুরেশ থানায় এসেছিলেন তার কর্মচারী ধর্মেন্দ্রের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করতে। সুরেশ জানান 2003 সালের 21শে মার্চ এক ব্যক্তি তার কাছে এসে একটি গাড়ি বুক করেছিলেন। সেই যাত্রার জন্য সুরেশ তার ড্রাইভার ধর্মেন্দ্রকে একটি টাটা সুমো গাড়ি দিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু সেই ঘটনার পর 7 মাস কেটে গেলেও না ধর্মেন্দ্রের কোনো খোঁজ পাওয়া গেছে, না টাটা সুমো গাড়িটির। পুলিশ সেই অভিযোগও নথিভুক্ত করে। কিন্তু ঠিক যেমনটা গুরুচরণ সিং এর ক্ষেত্রে হয়েছিল, ধর্মেন্দ্রর কেসেও পুলিশ কোনো সূত্রই খুঁজে পায়নি। মাসের পর মাস কেটে যাচ্ছিল, কিন্তু তদন্ত 1 ইঞ্চিও এগোচ্ছিল না। ঠিক তখনই ঘটল এমন একটি ঘটনা যা পুরো কেসটাকে উল্টে দিল। 10ই অগস্ট 2004 রাজস্থানের একটি পুলিশ স্টেশনে একজন বয়স্ক মানুষ বসেছিলেন। তার মুখে গভীর ভাঁজ, চুল পুরো সাদা। অদ্ভুত বিষয় ছিল, ফরিদাবাদের ড্রাইভার ধর্মেন্দ্রের কেস নিয়ে যখন সে থানায় বসেছিল, তার মুখে একটুও টেনশন ছিল না, বরং সে খুব শান্তভাবে পুলিশকে বলল, ধর্মেন্দ্রকে আমি খুন করেছি, আর শুধু ধর্মেন্দ্রই নয়, গুরুচরণ সিংকেও আমি মেরেছি, এমন প্রায় 50 জন ট্যাক্সি ড্রাইভারকে। এই কথা শুনে পুলিশ স্তব্ধ হয়ে গেল। অবাক করা ব্যাপার হচ্ছে, সে শুধু এই কথাটাই বলল না, লোকটা বলল সে পুলিশকে প্রমাণও দেখাতে পারবে। পুলিশ তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সেই লোকটা বলল, আমি সব প্রমাণ দেখাতে পারবো। এরপর সে পুলিশকে নিয়ে যায় উত্তরপ্রদেশের আলিগড় জেলার উত্তরা গ্রামে। গ্রামে ঢুকে সে একটি জাম গাছের নিচে দাঁড়ায় এবং গাছটার দিকে ইশারা করে বলে, এই গাছটায় আমি গুরুচরণ সিং এর আইডি লুকিয়ে রেখেছি, এটাই আমার কথা প্রমাণ করার প্রুফ। পুলিশ মাটি খুঁড়তে শুরু করে। কিছুটা খুঁড়তেই তারা পেয়ে যায় একটি সবুজ রঙের খাম। খামটা খোলার সাথে সাথেই পুলিশ অবাক, ভেতরে সত্যিই ছিল গুরুচরণ সিং এর আইডি কার্ড। এরপর লোকটা পুলিশদের নিয়ে যায় একটি নালার ধারে এবং সেখানে দাঁড়িয়ে সে বলে, এখানে আমি ধর্মেন্দ্রের আইডিগুলো লুকিয়ে রেখেছি। মাটি খুঁড়তেই একটি সাদা খাম পাওয়া যায়, আর তার ভেতরে ছিল ধর্মেন্দ্রের পরিচয়পত্র। এখন পুলিশ নিশ্চিত হয়ে যায় এই লোকটা মিথ্যে বলছে না, কিন্তু পুলিশের সামনে তখনও 2টি বড় প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, গুরুচরণ ও ধর্মেন্দ্রের গাড়িগুলো কোথায়? দ্বিতীয় প্রশ্ন, গুরুচরণ আর ধর্মেন্দ্রের মৃতদেহ কোথায়? লোকটার কাছে এই 2টো প্রশ্নেরই উত্তর ছিল। সে জানায় গাড়িগুলো সে গ্রে মার্কেটে 20 থেকে 30 হাজার টাকায় বিক্রি করে দিয়েছে, আর মৃতদেহগুলো
সে পুলিশকে নিয়ে যায় উত্তরপ্রদেশের কাশগঞ্জ এলাকায় বয়ে যাওয়া হাজারা ক্যানেল, যেখানে দাঁড়িয়ে সে বলে, আমি শুধু গুরুচরণ আর ধর্মেন্দ্রই নয়, আরও প্রায় 50 জন ট্যাক্সি ড্রাইভারের লাশ এই ক্যানেলে ফেলে দিয়েছি। পুলিশ তখন বুঝে যায় এই কেসটা কতটা ভয়ঙ্কর, কারণ হাজারা ক্যানেল কুমিরে ভরা। যদি লোকটা সত্যি সেখানে লাশ ফেলে থাকে তাহলে বুঝতে পারছেন কি হবে। ট্যাক্সি ড্রাইভার ভাড়া করা, তাদের নির্জন জায়গায় নিয়ে যাওয়া, লুট করা এবং ক্যানেলে ফেলে দেওয়া, এটা কোনো নতুন অপরাধীর কাজ হতে পারে না। 2004 সালের মধ্যে এই লোকটা শুধু একা নয়, বরং একটি পুরো গ্যাং তৈরি করে ফেলেছিল। পুলিশের সামনে বসে থাকা এই মানুষটি নিজের নাম জানায় ডাক্তার দেবেন্দ্র কুমার শর্মা। কিন্তু খুব শিগগিরই পুরো বিশ্ব তাকে চিনবে একটাই নামে, ডাক্তার। লোকজন বলে ডাক্তার দেবেন্দ্র শর্মার কেসটা ঠিক একটা সিনেমার মতো। এই গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 1984 সাল, উত্তরপ্রদেশের আলিগড় জেলার একটি ছোট্ট গ্রাম থেকে এক যুবক আসে বিহারের পাটনা শহরে। তার নাম দেবেন্দ্র কুমার শর্মা। তার বাবা দেবীনন্দন শর্মা বিহারের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। দেবেন্দ্র কোনো ধনী পরিবারের ছেলে ছিল না। 1984 সালে যখন দেবেন্দ্র তার আয়ুর্বেদিক মেডিসিন ডিগ্রি সম্পন্ন করে, তখন তার পরিবার ছিল সপ্তম আকাশে, কারণ পুরো পরিবারে সেই ছিল প্রথম ডাক্তার। 1985 সালে দেবেন্দ্র রাজস্থানের বাদিকুই শহরে চলে যায় এবং সেখানে খুলে ফেলে নিজের ক্লিনিক, জনতা ক্লিনিক। ধীরে ধীরে তার কাজ ভালোই চলতে শুরু করে। শহরে তার নাম ছড়িয়ে পড়ে। সময় গড়াতে গড়াতে 11 বছর কেটে যায়। এই সময়ের মধ্যে দেবেন্দ্র ভালো টাকা উপার্জন করতে থাকে এবং সমাজে সম্মানও পায়। 1994 সালে তার জীবনে আসে এক সোনালী সুযোগ। ভারত ফুয়েল নামের একটি কোম্পানি তাকে গ্যাস ডিলারশিপের অফার দেয়। দেবেন্দ্র ভাবে এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট। সে নিজের সারা জীবনের সঞ্চয় প্রায় 11 লক্ষ টাকা এই ব্যবসায় বিনিয়োগ করে দেয়। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। সেই কোম্পানিটা ছিল পুরোপুরি ফ্রড। কয়েকদিনের মধ্যেই কোম্পানির লোকজন সমস্ত টাকা নিয়ে উধাও হয়ে যায়। 1994 সালে 11 লক্ষ টাকা হারানো মানে কি হতে পারে বুঝতে পারেন? জীবনের সবকিছু হারিয়ে ফেলা। এই ধাক্কা দেবেন্দ্র সহ্য করতে পারেনি। আসলে এটা কারো পক্ষে সম্ভব ছিল না। সে রাজস্থান ছেড়ে নিজের পরিবারের কাছে আবার আলিগড়ে ফিরে আসে। সেখানেই তার পরিচয় হয় ডাক্তার অমিতের সঙ্গে। এই বন্ধুত্ব দেবেন্দ্রর জীবনকে নিয়ে যাবে অপরাধের ভয়ঙ্কর জগতে। এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা শুনে আপনাদের পায়ের নিচের মাটি সরে যেতে পারে। একদিন ডাক্তার অমিত তাকে বলে, কিডনি ট্রান্সপ্ল্যান্টের চাহিদা খুব বেশি, কিন্তু ডোনার খুব কম। যদি আমরা কিডনির ব্যবস্থা করতে পারি তাহলে দুজনেই কোটিপতি হয়ে যাব। একজন ডাক্তার যার কাজ মানুষের জীবন বাঁচানো, সেই দেবেন্দ্র এবার টাকার জন্য মানুষের জীবন নেওয়ার কথা ভাবতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন ছিল, এত কিডনি সে আনবে কোথা থেকে, আর কিভাবেই বা সে এই কাজগুলো করবে? এর উত্তর পরের অংশে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। ডাক্তার অমিতের কথায় দেবেন্দ্রর মাথায় এক শয়তানি পরিকল্পনা আসে। আইন মেনে কিডনি জোগাড় করলে দুটো বড় সমস্যা ছিল। প্রথমত, ডোনার পাওয়া খুব কঠিন। দ্বিতীয়ত, ডোনার পেলে তাকে টাকা দিতে হবে, যার মানে লাভ কমে যাবে। এই আইডিয়াটা দেবেন্দ্রর একদমই পছন্দ হয়নি। ঠিক তখনই তার মনে পড়ে 1994 সালে তার সঙ্গে হওয়া সেই গ্যাস এজেন্সির প্রতারণার কথা। আর সেখান থেকেই জন্ম নেয় একটা ভয়ঙ্কর প্ল্যান। সে ভুয়া গ্যাস এজেন্সি চালু করে ফেলে এবং ট্রাক বুক করতে শুরু করে। ট্রাক চালকদের একেবারে নির্জন রুটে নিয়ে যাওয়া হতো, যেখানে পড়তো কুখ্যাত হাজারা ক্যানেল। সুযোগ পেয়েই দেবেন্দ্র চালকদের খুন করত, নিজেই কিডনি অপারেশন করে বের করত, কারণ সে নিজেই একজন ডাক্তার ছিল। এরপর লাশগুলো ফেলে দিত কুমিরে ভরা হাজারা ক্যানেলে। সব প্রমাণ এভাবেই চিরতরে মুছে দিত। ট্রাকগুলো সে খুলে ফেলে গ্রে মার্কেটে পার্টস হিসেবে বিক্রি করত। পরে সে বুঝতে পারে ট্রাক ড্রাইভারদেরকে টার্গেট করা খুবই ঝামেলার, তাই সে নতুন টার্গেট বানায় ট্যাক্সি ড্রাইভারদের। প্ল্যান ছিল একই, ট্যাক্সি বুক করা, নির্জন জায়গায় নিয়ে যাওয়া, খুন করা, কিডনি বের করা, লাশ ক্যানেলে ফেলা আর গাড়ি বিক্রি করা। 1998 থেকে 2004 সালের মধ্যে দেবেন্দ্র ও তার গ্যাং 50 জনেরও বেশি মানুষকে খুন করে। প্রায় 125টি অবৈধ কিডনি সাপ্লাই করা হয়। শেষমেশ 2004 সালে দেবেন্দ্র ধরা পড়ে এবং তাকে একাধিক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2020 সালে প্যারোলে বেরিয়ে সে আবার পালিয়ে যায়। নাম বদলে সন্ত দয়াদাস হয়ে রাজস্থানের দৌসায় এক আশ্রমে থাকতে শুরু করে, সাধু সেজে।
সে আবার চিকিৎসা শুরু করে, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে, এমনকি একটি ওল্ড এজ হোম পর্যন্ত বানায়। গ্রামবাসীরা তাকে দেবতার মতো মানত। কিন্তু 2025 সালে একটি মাত্র ফোন রিচার্জ তার সব কিছু শেষ করে দেয়। পুলিশ তার ফোন ট্র্যাক করে আশ্রমে হানা দেয়। সন্ত দয়া দাস আসলে যে ডাক্তার দেবেন্দ্র শর্মা, এই সত্য সামনে চলে আসে। গ্রামের মানুষ হতবাক হয়ে যায়। যে মানুষটাকে তারা ভগবানের দূত ভেবেছিল, সে ছিল একজন সিরিয়াল কিলার। আজ ডাক্তার দেবেন্দ্র শর্মা জেলের 4 দেয়ালের মধ্যে একাধিক নাম, একাধিক জীবন, একাধিক পরিচয়। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন। ভাবুন তো, একজন ডাক্তার যার কাজ মানুষের জীবন বাঁচানো, সেই যদি হয়ে ওঠে একজন সিরিয়াল কিলার। ভাবুন, আপনি একটি ট্যাক্সি বুক করলেন, ড্রাইভার বলল 10 মিনিটে পৌঁছে যাব, কিন্তু সেই 10 মিনিটই তার জীবনের শেষ সময় হয়ে গেল। আজকের গল্পটা কোনো সিনেমা নয়, কোনো কল্পকাহিনী নয়, এটা ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব কেসগুলোর একটি। একজন মানুষ যে কখনো ছিল ডাক্তার, কখনো সাধু, আবার কখনো একজন পলাতক খুনি। এই গল্প ডাক্তার দেবেন্দ্র শর্মা ওরফে ডাক্তার ডেথের। এই গল্পটা আমাদের একটা জিনিস শিখিয়ে দেয়, সবচেয়ে ভয়ঙ্কর দানবেরা সবসময় ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে না। কখনো তারা আসে ডাক্তারের কোট পরে, কখনো সাধুর বেশে, আবার কখনো আমাদের বিশ্বাসের আড়ালে। ডাক্তার দেবেন্দ্র শর্মা আজ জেলে, কিন্তু তার শিকারদের পরিবারগুলোর জন্য এই গল্পের কোনো শেষ নেই। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করার আগে একবার থামুন, একবার ভাবুন, কারণ সবচেয়ে বিপজ্জনক মানুষটা হতে পারে সেই যাকে আমরা সবচেয়ে নিরাপদ ভেবে নিই। যদি এই গল্পটা আপনাকে নাড়িয়ে দিয়ে থাকে তাহলে শেয়ার করুন, কারণ সত্য গল্পের থেকে ভয়ঙ্কর আর কিচ্ছু হয় না। এমন আরও সত্য ঘটনা জানতে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।